ঢাকা ইউনিভার্সিটি যে স্বাস্থ্য সেবার মধ্যে অনেকগুলো দিক আছে, আমি জানি না মাদক সাথে জড়িত কোন সমস্যা আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি, থাকলে কত বড় সমস্যা এই বিষয়টা নিশ্চিত করা দরকার। কারণ মাদক, আমি দেখছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে, একেবারে হার্ভার্ড কেমব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে। শিক্ষা একদিকে অনেক উঁচুতে, আবার মাদকের সমস্যা আছে। যদি ঢাকা ইউনিভার্সিটি না থাকে তো ভালো, যদি থাকে এটা মাদকের সমস্যা আছে, এটা বিশাল। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছে দিতে চাই। এবং তার আরেকটা দিক আছে, প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে প্রত্যেকটি পরিবার, আপনারা যারা আছেন আপনারা জানেন, প্রত্যেকটি পরিবার কিন্তু মাসে 5 থেকে 10,000 টাকা খরচ আছে না। আমাদের স্বাস্থ্য সেবার কথা যখন আমরা বলছি, আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। তারপরেও যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্য সেবায় কারো যদি সমস্যা হয়, তার জন্য আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রতিজ্ঞা করেছি। কল্যাণমূলক কাজ, এটা কিন্তু যে কোনো উন্নত দেশে এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনি দেখবেন, বিদেশে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, সব জায়গায় এটা কিন্তু একটা স্বাভাবিক কাজ। ওই স্কুলের ছেলে মেয়েরা, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে এই কাজটা একটা রুটিন কাজ। তারা সামাজিক কর্মী হিসেবে কিছু সময় দিতে হয়, তাদের লেখাপড়ার অংশ হিসাবে, তাদের শিক্ষার অংশ হিসাবে এই সময়টা একেবারে একটা কার্ভআউট করে আলাদা করা আছে। প্রত্যেককে কিছু না কিছু সমাজকর্মীর সাথে যুক্ত হতে হবে। এর মধ্যে মেডিকেল সার্ভিস একটা, পরিচ্ছন্নতা আছে, পরিবেশ আছে, ব্যক্তিগত সমস্যা আছে। এগুলোর সবসময় একেবারে স্বাভাবিক জীবন যাপনের মধ্যে লেখাপড়ার অংশ হিসাবে এটা সব বিশ্বে ভালো ভালো দেশগুলোতে হয়ে থাকে। তো আমি আনন্দিত, এখানে যদিও বা সেইভাবে প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা ইউনিভার্সিটি এখন কিছু হয়নি, অন্তত যারা এটার উদ্যোগ নিয়ে সামাজিক একটা কল্যাণমূলক দিক এখানে নিয়ে আসছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। ঢাকা ইউনিভার্সিটিতে এটি তো বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আসলে এক্সাম্পল তো এখান থেকে হতে হবে। এরা যে এক্সাম্পলটা সেট করবে, এটা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলো করবে। সুতরাং আমি একটু অবাক হয়েছি, ঢাকা ইউনিভার্সিটিতে কোনো ফার্মেসি নেই। এত বড় একটা ইউনিভার্সিটি, এত বড়, এতগুলি ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষার্থী, এখানে একটা ফার্মেসি থাকবে না, এটা অবিশ্বাস্য একটা বিষয়। মানে এর অর্থ এটাই যে আমাদের স্বাস্থ্য সেবার প্রতি আমরা কতটুকু অসচেতন। স্বাস্থ্য সেবা একটি নাগরিকের, স্বাস্থ্য, শিক্ষা, এগুলো হচ্ছে একটা নাগরিকের প্রাথমিক অধিকার, একদম প্রাথমিক অধিকার। এই জায়গাটা আমরা ভুল করতেছি, যে আমাদের প্রাথমিক অধিকারগুলো ভুলে গিয়ে আমরা বিনিয়োগের জায়গাগুলো বেছে নিয়েছি অনেকটা ওয়েস্টেজ, দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করছি আমরা। এই জন্য আমাদের নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, আগামীর বাংলাদেশের যে চিন্তা, সেখানে আমাদের কোথায় বিনিয়োগ করবে, আমাদের অর্থনৈতিক মডেলটা কি হবে, আমাদের প্রত্যেকটা বিনিয়োগ এটা সঠিকভাবে হচ্ছে কিনা, এটার ভ্যালু আছে কিনা, এই বিনিয়োগের রিটার্ন আছে কিনা, এই বিনিয়োগের জনগণের উপকার হচ্ছে কিনা, এই বিনিয়োগ আমার স্বাস্থ্য সেবা, শিক্ষা নিশ্চিত করছে কিনা, এই বিনিয়োগ পরিবেশ রক্ষা করছে কিনা, এই ক্রাইটেরিয়া গুলো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি। আগামী দিনের বাংলাদেশে যদি আমাদের সুযোগ থাকে দেশ পরিচালনার, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বক্সগুলো ঠিক করতে হবে। যে কোনো বিনিয়োগ করা হবে, এই বক্সগুলো আমরা ঠিক করতে হবে। এই সব বক্স ঠিক করার পরে যদি আমি দেখি প্রত্যেকটা বক্সে ঠিক করা হয়েছে, সেখানে বিনিয়োগ করতে, অর্থাৎ বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের টাকা যথার্থভাবে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে একটা দিক। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যে স্বাস্থ্য সেবার মধ্যে অনেকগুলো দিক আছে, আমি জানি না এখানে আপনাদের মাদক সাথে জড়িত
কোনো সমস্যা আছে কিনা ঢাকা ইউনিভার্সিটি, এবং থাকলে কত বড় সমস্যা, এই বিষয়টা নিশ্চিত করা দরকার। কারণ মাদক, আমি দেখছি বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে মাদকের সমস্যা আছে। একেবারে হার্ভার্ড, কেমব্রিজ থেকে শুরু করে সব জায়গায় কম বেশি মাদকের সমস্যা আছে। শিক্ষা একদিকে অনেক উঁচুতে, আবার মাদকের সমস্যা আছে। যদি ঢাকা ইউনিভার্সিটি না থাকে তো ভালো, যদি থাকে এটা মাদকের সমস্যা আছে, এটা বিশাল ব্যাপার। এটা ঢাকা ইউনিভার্সিটির জন্য বিশাল একটা পাওনা আমি মনে করি। তার জন্য তাদেরকে কৃতিত্ব অবশ্যই দিতে হয়। তবে একটা জিনিস মাদি কিছু কভার করেছে, যে স্বাস্থ্য সেবা এটা হচ্ছে নাগরিকের প্রাথমিক অধিকার, শিক্ষা সহ। এই জন্য আমরা স্বাস্থ্য সেবার যে প্রোগ্রামগুলো নিয়েছি সবগুলো বলেছে, এখানে হচ্ছে প্রিভেন্টিভ হেলথ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা দিয়ে আমাকে শুরু করতে হবে, যাতে আমার স্বাস্থ্যের সমস্যা না হয় সেই কাজগুলো কিন্তু আমাদেরকে প্রাথমিকভাবে দেখতে হবে। এবং সেই জন্য প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য যে মেজারগুলো, সেটা ঢাকা ইউনিভার্সিটি নেওয়া উচিত এখান থেকে। এবং সরকার হিসাবে আমাদেরও পরিকল্পনা আগামী দিনে, আমাদের স্বাস্থ্য সেবার কথা যখন আমরা বলছি, আমাদের প্রথম উদ্যোগ হবে প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এরপরে দ্বিতীয় পদক্ষেপ যেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। তারপরও যদি মানুষ প্রাথমিকভাবে যে স্বাস্থ্য সেবায় কারো যদি সমস্যা হয়, তার জন্য আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার প্রতিজ্ঞা করেছি জাতির কাছে, বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের জন্য। এটা শুধু তার জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে তার পরবর্তীতে স্বাস্থ্যের কল্যাণ, যাতে আগামী দিনে তার স্বাস্থ্য অধিকতর খারাপের দিকে না যায়, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। প্রাথমিক স্বাস্থ্য সেবা যদি নিশ্চিত করা যায়, আপনারা দেখবেন আমাদের জেনারেলি যে বড় বড় সমস্যা যাচ্ছে, অনেকে সেই জায়গায় আমরা রোধ করতে পারলে তার পরবর্তী বড় সমস্যা হওয়ার কথা নাই। এই জন্য আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবাকে বিনামূল্যে প্রত্যেকটি নাগরিকের কাছে পৌঁছতে চাই। এবং তার আরেকটা দিক আছে, প্রাথমিক স্বাস্থ্য সেবার মাধ্যমে প্রত্যেকটি পরিবার, আপনারা যারা আছেন আপনারা জানেন, প্রত্যেকটি পরিবার কিন্তু মাসে 5 থেকে 10,000 টাকা খরচ হচ্ছে, আছে না? প্রত্যেকটি পরিবারের 5 থেকে 10,000 টাকা প্রাথমিক স্বাস্থ্য সেবায় খরচ নাই, আছে তো? সবাই খরচ করে, কেউ বুঝতে পারে না। আজকে 500 টাকার মেডিসিন, কালকে ডাক্তারের ফিস করতে করতে কিন্তু এই টাকাটা আপনার পকেটে থেকে যাচ্ছে। এই 5 থেকে 10,000 টাকা প্রত্যেকটি পরিবারের পকেটে যে সেভিংসটা হচ্ছে, এটা থেকে যাচ্ছে। এটা কিন্তু আরেক দিক থেকে এই টাকাটা তার পরিবারের কল্যাণ সে ব্যয় করতে পারে। তারা একটু ভালো খেতে পারে, তারা ভালো পড়তে পারে, তারা কিছুটা আনন্দ উৎসব এগুলো পালন করতে পারে। তাহলে এটার কিন্তু সামাজিক, স্বাস্থ্যকর সব দিকটা কাভার করে। এই জন্য আমাদের স্বাস্থ্য সেবার উপর বড় জোর দিয়েছে। এবং অনেকে প্রশ্ন করে, আপনারা এই সেবাগুলো যে দেবেন, এটার টাকার উৎসটা কোথায়? এই প্রশ্নটা আমাদেরকে জিজ্ঞেস করে। এই উৎসটা খুব সহজ। আমরা বাজেটের মধ্যে স্বাস্থ্য এবং শিক্ষার খাতে এই পর্যন্ত যতটুকু ব্যয় করি, খুবই কম, সেটা খুবই কম। এই জন্য আমরা বলেছি আমাদের জিডিপি 5% পর্যন্ত আমরা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে ব্যয় করি। 5% অনেক টাকা, আপ টু 5% অনেক টাকা। এবং এর মধ্যে যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, প্রতিরোধমূলক স্বাস্থ্য সেবা, এর পরবর্তীতে যাদের গরিব পরিবার আছে তাদের জন্য উপরের দিকে চিকিৎসাগুলোর জন্য ব্যয় করা হবে। একটা কল্যাণমূলক রাষ্ট্রে আমরা একটা কথা পরিষ্কার ভাবে বলেছি, স্লোগান হিসেবে আপনারা লক্ষ্য করবেন, যে ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতান্ত্রায়ন করা। আগে অর্থনীতি ছিল কিছু লোকের পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের উন্নয়নের ভাগিদার তারা হয়েছে। কিন্তু আমরা বলছি গণতন্ত্রকে যেভাবে, রাজনীতিকে যেভাবে গণতন্ত্রায়ন করার কথা আমরা বলছি, আমরা এখন বলছি অর্থনীতিকে গণতন্ত্রায়ন করার জন্য। অর্থাৎ প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে এবং উন্নয়নের যে সুফল প্রত্যেকটা নাগরিককে পেতে হবে। এই জন্য প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা গোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি। এবং তার মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে, এমপ্লয়মেন্ট থেকে, এই যে আপনারা যারা বিএ এম এ পাস করে আছেন, এখানে সবচেয়ে বেশি আনএমপ্লয়মেন্ট, সবচেয়ে বেশি কর্মসংস্থান
কর্মের বাইরে আছেন, আপনারা যারা বিএ, এমএ, পিএইচডি করেছেন, এবং এদের কর্মসংস্থান সবচেয়ে কঠিন। এই জায়গাতে আমরা জোর দিচ্ছি যে আমাদের নতুন প্রজন্মের জন্য যে কর্মসংস্থান হবে ইনশাল্লাহ। আমরা 18 মাসে 1 কোটি চাকরির প্রতিজ্ঞা করেছি। 1 কোটি চাকরি 18 মাসে। আমাকে অনেকে বলে, খসরু ভাই আপনি কি একটু বিশেষ কথাবার্তা বলছেন না বিএনপির পক্ষ থেকে? আমি বলেছি বিকজ উই আর অ্যাম্বিশাস। উই আর অ্যাম্বিশাস। অ্যাম্বিশন ছাড়া কোন জাতি আগাইতে পারবে? আমরা অ্যাম্বিশাস, নিশ্চিতভাবে অ্যাম্বিশাস। এবং এই অ্যাম্বিশন না থাকলে দেশের কোনো কিছু করা যাবে না। অ্যাম্বিশন নিয়ে আমাদেরকে এগোতে হবে। নতুন প্রজন্মকে, যুব সমাজকে এই অ্যাম্বিশনের সাথেই চলতে হবে। এবং এই চাকরি, শিক্ষিত যারা এখন চাকরির বাইরে আছে তাদের জন্য, যাদের স্কিল, যাদের দক্ষতা নাই তাদেরকে দক্ষতার মাধ্যমে তাদের জন্য চাকরি, এবং যাদের বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদের জন্য চাকরি। অর্থাৎ 1 কোটি চাকরি যদি জোগাড় করতে হয় 18 মাসে, এখানে বিশাল একটা কর্মযোগ্য আছে। সেই কর্মযোগ্য আমরা কিভাবে সম্পাদন করব সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আমরা আশা করি যে নতুন যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, একটা কথা আমি প্রত্যেকদিন বলি, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই যে শেখ হাসিনার স্বৈরাচারের পতনের পরে বাংলাদেশের জনগণের মনে যে আকাঙ্ক্ষা জেগেছে, যে উচ্চাকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা অনুধাবন করতে না পারি, নতুন প্রজন্মের চাহিদা যদি আমরা অনুধাবন করতে না পারি, ধারণ করতে না পারি, সেই রাজনীতিবিদ, সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নাই। এবং রাজনীতিবিদদের আমরা বলছি, ইউ বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি। আমরা যারা ঘুম থেকে উঠতে পারবো না, নতুন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবো না, চাহিদা বুঝতে পারবো না, প্রত্যাশা পূরণ করতে পারবো না, তাদের জন্য আগামীর বাংলাদেশে রাজনীতি করা খুব কঠিন হবে। তাদের রাজনীতি থাকবে না, এবং না থাকাই ভালো। তাদের রাজনীতির দরকার নেই যদি আমরা সেটা পূরণ করতে না পারি। ইনশাআল্লাহ তারেক রহমান সাহেব সেটা ধারণ করেছে, বিএনপি ধারণ করেছে, এবং সেই ধারণ করে আমরা আগামীর বাংলাদেশ, আপনাদের সকলকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলব।